হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, বাট আপডেটে আসার আগে আমরা সবচেয়ে প্রথম কথা বলবো হচ্ছে ভাইয়াজি ট্রেলার নিয়ে। তো মনোজ বাজপেয়ীর 100তম ছবি এটার প্রথম যে টিজারটা এসেছিল সেটা ব্যাপক ছিল। সেখানে যে বিল্ড আপ ছিল ক্যারেক্টারটা, সেটা অসাধারণভাবে করেছিল এবং সেটার মধ্যে একটা দেশি ব্যাপার ছিল যেটা বহু বলিউড ছবির মধ্যে থাকে না। তারপরে তারা আরো একটা ভিডিও এই 2-3 দিন আগে রিলিজ করেছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এক্স্যাক্টলি গল্পটা কি হতে চলেছে। ক্যারেক্টারটার ব্যাপারে আমরা আগের টিজারটা দেখতে পেয়েছিলাম, বাট এই সেকেন্ড টিজারটাতে এসেছিল হচ্ছে যে ক্যারেক্টারটা কি করছে এক্স্যাক্টলি, মানে গল্পটার মধ্যে কাজটা কি। তো আমরা সেখানে দেখতে পেয়েছিলাম যে ওর যে ভাই আছে, ভাইয়াজি একটা টাইমে বিশাল বড় একজন ক্রিমিনাল ছিল, অনেক কিছু করতে পারতো, বিশাল ইনফ্লুয়েন্সার, বাট এখন সে সবকিছু ছেড়ে দিয়েছিল। বাট তার ভাইকে আরো একজন লোক মেরে দিয়েছে, যেটা সুবিন্দর ভিকি প্লে করছে। সুবিন্দর ভিকি কিন্তু অসাধারণ একজন অভিনেতা, উড়তা পাঞ্জাবে ছিল, তারপরে কোহরা বলে যে ওয়েব সিরিজটা এলো নেটফ্লিক্সে, তাতেও সে অসাধারণ কাজ করছে। তো সে এখানে অ্যান্টাগনিস্ট করছে। তো পারফরমেন্স যে এই ছবির মধ্যে অসাধারণ থাকবে সেটা একদম গ্যারেন্টিড। এবার হচ্ছে, তো সেখানে আমরা দেখেছিলাম যে মনোজ বাজপেয়ী ভাইকে মেরে দিয়েছে এবং সুবিন্দর ভিকির ছেলে সেটা করেছে। তো মনোজ বাজপেয়ী বারবার গিয়ে তখন রিকোয়েস্ট করছিল যে আপনি আপনার ছেলেকে দিয়ে দিন, আমি মেরে দেবো। আর ও বলে আমি তোমাকে এতবার বলছি, বাবা হিসেবে রিকোয়েস্ট করছি, তুমি শুনছো না। বলছে আরে আমি তো বড় ভাই তো বাবার মতোই হয়। তো ওই টিজারটাও কিন্তু বেশ ভালো মাসি ছিল। বাট ট্রেলারটার ক্ষেত্রে দেখুন, পারফরমেন্সেস আমার খুব ভালো লাগছে। প্রথমে একটা বিল্ড আপ দিয়েছে একটা ক্যারেক্টারের মাধ্যমে, যেটা সাউথের ছবিতে আমরা দেখে থাকি সচরাচর, তেলেগু মাসালা ফিল্মসে, যে একটা ক্যারেক্টারকে দিয়ে বলানো হয় অন্য ক্যারেক্টারের ব্যাপারে, যেটা কেজিএফেও আমরা দেখেছি বারবার ওই ট্রোপটা ইউজ করতে। তো সেটা এখানেও করা হচ্ছে। এবার ভালো লাগছে, পারফরমেন্স ইত্যাদি ভালো আছে, ডায়লগসও ভালো আছে, সেগুলো ভালো আছে। পারফরমেন্সেস যেটা বললাম যে যেহেতু ভালো ভালো অ্যাক্টার্স থেকে কাস্ট করা হয়েছে, এবং এই ডিরেক্টর এর আগে সির্ফ এক বান্দা কাফিয়ে করেছে, যেটা কিন্তু খুবই ভালো একটা ছবি ছিল। এবং এখানে অ্যাকশন মাসালা সেগুলো তো থাকবেই, বাট তার সাথে কিন্তু ওই রিজনের যে বিহারের যে পলিটিক্সটা, সেই রুটেডনেসটাও কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে, যেটা কিন্তু একটা ইউএসপি। মাসালার ছবির মধ্যে হিন্দি স্পেশালি মাসালা যে ছবিগুলো বানায় সেগুলোর মধ্যে রুটেডনেস থাকে না, তো সেটাও এখানে রয়েছে। বাট আমার অ্যাকশন সিনস, ব্লাস্টের সিন, এইগুলো দেখে না একটু চিপ ফিল হলো। মানে অ্যাকচুয়ালি দেখুন, মনোজ বাজপেয়ী যেরকম লেভেলের স্টার, তো সে তো একদম বড় সুপারস্টার না, সে অভিনেতা অসাধারণ, কিন্তু যতটা এই ধরনের ছবি বানাতে যে বাজেট লাগে, একটা হিন্দি ছবিতে যে স্কিল থাকে এই ধরনের মাসালা মুভিতে, সেটা কোথাও কি একটু খামতি মনে হলো। লুক অ্যান্ড ফিল ওয়াইজ ব্লাস্টের সিনগুলো বা অ্যাকশন সিনগুলোতে একটু খামতি মনে হলো আমার। আর দ্বিতীয় হচ্ছে কি, একটু স্লো মোশনের ব্যবহারটা একটু বেশিই মনে হলো। তো বাট ওভারঅল আমার ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে। বিল্ড আপস গুলো স্পেশালি খুব ভালো লেগেছে এবং পারফরমেন্সেস খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এর পরবর্তীতে আমরা একটা টিজার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মায়া 1 বলে একটা ছবি আসছে সন্দীপ কিশনের। এটা হচ্ছে মায়া 1-এর সিকুয়েল আর কি। 2017 সালে মায়া 1 ছবিটা ছিল, না দেখে থাকলেন অবশ্যই দেখুন, খুব ভালো ছবি। এবার দেখুন, মায়া 1 ছবিটাতে ছিল হচ্ছে যে একটা পুলিশ অফিসার একটা মানে সিরিয়াল কিলিং ইনভেস্টিগেট করছে, সেখান থেকে জানা যাচ্ছে যে না, ওটার মধ্যে একটা সায়েন্স ফিকশন অ্যাঙ্গেল ছিল। রুটেড গল্পটা, মানে গ্রাউন্ডেড গল্পটা ছিল, রিয়েলিস্টিক ছিল, তার সাথে একটা সায়েন্স ফিকশনের অ্যাডেড এলিমেন্ট ছিল আর কি। বাট এই যে টিজারটা এসছে, মায়া 1-এর টিজার যেটা এসছে, সেটাতে কিন্তু না মানে রুটেডনেসটা একেবারেই নেই। মানে যে চেন্নাইয়ের মধ্যে হচ্ছে বোঝাই যাচ্ছে না। সায়েন্স ফিকশন এলিমেন্টটাকে বড্ড বেশি করে এনহ্যান্স করে দিয়েছে, যে ক্যারেক্টার্সগুলোকে দেখাচ্ছে তারা রোবোটিক্স জামা টামা পরে আছে, ইভেন সন্দীপ কিশন হাতে করে ডিভাইস নিয়ে মারামারি করছে। তো কোনো মানে যে একটা যে গল্প যেটা চেন্নাই সিটির মধ্যে হচ্ছে, সেটা ফিল হচ্ছে না। এবার তা বলে আমি বলছি না যে ছবিটা খারাপ হবে, বাট ওই ব্যাপারটা পেলাম না আর কি। ফিলটা যেটা মায়া 1-এর যে ফিলটা ছিল সেটা পেলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টিজারটাকে না সেরকম অসাধারণভাবে এডিট করা হয়নি, যে আপনাকে কিছু গুজবাম্পস দেবে, কিছু মোমেন্টস ওইভাবে ডিজাইন করেছে। এডিটিংটা খুব একটা ভালো নয় কিন্তু টিজারটা। তো টিজারটার মধ্যে জাস্ট কিছু সিনেমার যে শর্টস আছে সেগুলোকে রাখা হয়েছে এবং স্কেলটাকে দেখানো হয়েছে। স্কেলটা ডেফিনেটলি ভালো লাগছে। ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টে অনেক বেশি বড় স্কেলে নিয়ে গেছে। ছবিটা ভালোও হতে পারে, দেখা যাক। এই ডিরেক্টর তো ভালো, তো দেখা যাক ছবিটা কিরকম হয়। তো এইগুলো ছিল টিজার এবং ট্রেলার নিয়ে কথা। এবার আমরা আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। তো সেই ছবিটাতে হিরোইন হিসেবে আমরা দেখতে পেতে চলেছি সালমান খানের অপোজিটে রশ্মিকা মান্দানাকে। ইয়েস, এদের দুজনের মধ্যে এজ ডিফারেন্স অনেকটা আছে, বাট এআর মুরুগাদাস অনেক সময় এরকম করেন নিজের ছবির মধ্যে, যে এজ ডিফারেন্সটাকেও প্লট পয়েন্ট বানিয়ে দেন। মানে নয়নতারা এবং রজনীকান্তের মধ্যে যে এজ ডিফারেন্সটা ছিল, সেটা দরবারে ওইভাবেই দেখানো হয়েছিল, যে এই লোকটা বেশি এজেড এবং এ কম বয়সী, সেরকম ভাবেই দেখানো হয়েছিল। তো সেটা সিকান্দারে হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আজকে বিজয় দেবরকোন্ডার জন্মদিন এবং বিজয় দেবরকোন্ডার আপকামিং ছবিগুলোর সে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। VD12 যেটা, সেটা অলরেডি আমরা জানি, গৌতম তিন্নানুরি যিনি জার্সি বানিয়েছিলেন তিনি ডিরেক্ট করছেন VD12, সেটাতে সে পুলিশ অফিসারের রোল প্লে করবে। তো সেই ছবিটা তো অলরেডি আমরা জানতাম। VD13 যেটা আসতে চলেছে, সেটা একটা রুরাল অ্যাকশন ড্রামা হবে। মোস্ট প্রবাবলি ছবিটার নাম হবে হচ্ছে রাউডি জনার্দন বলে। এই ছবিটাও প্রডিউস করছে দিল রাজু, যে কদিন আগে ফ্যামিলি স্টার ছবিটাও প্রডিউস করেছিল। আর এছাড়া VD14 যেটা আসছে, সেটা হচ্ছে রাহুলের সাথে। রাহুল এই ডিরেক্টরের সাথে বিজয় দেবরকোন্ডা আগেও কাজ করেছেন, যে ট্যাক্সিওয়ালা বলে ছবিটা বানিয়েছিলেন। তো এই ছবিটার পোস্টারটা, এটা মাইত্রী মুভি মেকার্স প্রডিউস করছে। এটা কিন্তু পোস্টারটা বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কার্সের ব্যাপারে কথা বলা হচ্ছে, এটা একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি। তো এটার মধ্যে একটা, যেরকম ট্যাক্সিওয়ালার মধ্যে একটা হরর এলিমেন্ট ছিল, সেরকম এই ছবির মধ্যেও কিন্তু সেটা থাকতে চলেছে। তো দেখা যাক বিজয় দেবরকোন্ডা এই ছবিগুলো দিয়ে কামব্যাক করতে পারে কিনা। বিভিন্ন টাইপের ছবি করছে। VD12 যেটা গৌতম তিন্নানুরির সাথে, সেটা পুলিশ অফিসার কপ ড্রামা, তারপর একটা রুরাল অ্যাকশন ড্রামা, তারপর একটা
একটা হরার বেসড ছবি করছে, তো দেখা যাক সেগুলো দিয়ে সে কামব্যাক করতে পারে, কিন্তু তার কিন্তু বক্স অফিসে পরপর অনেক ছবি অসফল হয়েছে। আচ্ছা, কানাপ্পা বলে একটা ছবিতে অক্ষয় কুমার ক্যামিও করেছিল, তো সেই ক্যামিওতে অক্ষয় কুমার 4 দিন শুটিং করেছে সেই ছবিটার জন্য এবং 6 কোটি টাকা সে রেমুনারেশন চার্জ করেছে। আর রিসেন্টলি কানাপ্পা ছবির জন্য প্রভাস শুটিং করা শুরু করেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সাইফ আলী খানকে নিয়ে। তো সাইফ আলী খান শোনা যাচ্ছে প্রিয়াদর্শনের সাথে তিনি কথাবার্তা বলছেন একটা থ্রিলার ছবির জন্য, ইয়েস, এবং মোস্ট প্রবলি ছবিটা শুটিং জুলাই মাস থেকে শুরু হতে পারে। ছবিটা খুব ইনিশিয়াল স্টেজে আছে এবং সাইফ আলী খানকে এই সিনেমার মধ্যে আমরা একজন ব্লাইন্ড ম্যানের চরিত্র দেখতে পাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে কালকি 2898 এডিকে কেন্দ্র করে, তো এই ছবির মধ্যে মহেশ বাবু নাকি ভয়েস ওভার দিতে পারেন, ইয়েস, এরকমই একটা রিউমার উঠে আসছে যে মহেশ বাবু নাকি এই ছবির মধ্যে ভয়েস ওভার দেবেন। বালাগম বলে একটা তেলেগু ছবি এসেছিল যেটা খুব সফল হয়েছিল, দিল রাজু সেটাকে প্রেজেন্ট করেছিলেন। তো তার যে ডিরেক্টর ভেনু, তিনি এবার নানিকে নিয়ে একটা ছবি করছেন ইয়েলাম্মা বলে। এই ছবিটা বেসিক্যালি একটা রিভেঞ্জ ড্রামা হবে এবং ওখানে তেলেগু বেল্টে যে একজন দেবী আছেন ইয়েলাম্মা বলে, লর্ড ইয়েলাম্মা, তো সেই দেবী আর কি, গডেস ইয়েলাম্মা, তার যে রিভেঞ্জের গল্প আছে সেই মাইথোলজি থেকে ইন্সপিরেশন নিয়ে এই ছবিটাকে ডিজাইন করা হচ্ছে। পরবর্তী আপডেটটা হচ্ছে শঙ্করের গেম চেঞ্জার ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা পোস্টপন্ড হতে চলেছে, এই ছবিটা এবছর মুক্তি পাবে না, শোনা যাচ্ছে 2025-এর সংক্রান্তিতে মুক্তি পাবে গেম চেঞ্জার। এবং ইন্ডিয়ানও অলরেডি জুন মাস থেকে পোস্টপন্ড হয়ে গেছে, ইন্ডিয়ান 2, এবং সেই ছবিটাও জুলাই মাসে রিলিজ করবে এরকম শোনা যাচ্ছে। পরবর্তী আপডেটটা হচ্ছে সৃজিত মুখার্জির ছবি সত্যি বলে সত্যি কিছু নেই, যেটা 12 অ্যাংরি ম্যানের অ্যাডাপ্টেশন হতেন। তো এই ছবি থেকে অনির্বাণ ভট্টাচার্য সরে দাঁড়িয়েছেন, তিনি এই ছবির পার্ট হবেন না। এছাড়া ঋত্বিক চক্রবর্তীকেও এই ছবিতে আমরা দেখতে পেতাম, বাট তিনিও এই ছবিতে পার্ট করছেন না। এছাড়া সত্যম ভট্টাচার্য, তিনিও এই ছবির পার্ট হচ্ছেন না। সত্যম ভট্টাচার্যের জায়গায় মাইট বি আদ্রিতকে আমরা দেখতে পেতে পারি, তাকে মেকার্সরা অ্যাপ্রোচ করেছে এরকম একটা শোনা যাচ্ছে। এবং অনির্বাণ ভট্টাচার্য যে চরিত্রটা করার কথা ছিল সেই চরিত্রটা এখন প্লে করছে হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। এবং এছাড়া একটা আপডেট উঠে এসেছিল যে মহুয়া মৈত্রকে এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো, সৃজিত মুখার্জি তাকে নাকি অ্যাপ্রোচ করেছেন, বাট শোনা যাচ্ছে না, সেটাও নয়, তিনিও এই ছবির পার্ট হবেন না। এখানে আমরা অনন্যা চ্যাটার্জিকে সেই চরিত্রটাতে দেখতে পেতে পাবো। তো দেখা যাক যে মানে যে কাস্টিংগুলো চেঞ্জ হয়েছে সেইগুলো মানে পরমব্রতটা কবে ফাইনালাইজ হয়, ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা কে প্লে করে, এগুলোই দেখার মতো বিষয় হবে। পৃথ্বীরাজ সুকুমারের রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে শিব মান্নার বলে যে ক্যারেক্টারটা তিনি সালারে প্লে করেছিলেন সেই ক্যারেক্টারটা যে ব্যাক স্টোরি সেটা সবচেয়ে কুলেস্ট, এবং তিনি বলেছেন যে সেই ক্যারেক্টারটার একটা ক্রস ওভার আছে অন্য ইউনিভার্সের সাথে, এরকম একটা হিন্ট তিনি দিয়েছেন। এবং তারপর থেকে লোকে কেজিএফ এবং সালার যে ক্রস ওভার সেটার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছে, বা NTR 31 যেটা সে প্রশান্ত নীলের সাথে করবে সেটার সাথেও একটা ক্রস ওভারের চিন্তা ভাবনা ফ্যানরা এরকম সোশ্যাল মিডিয়াতে প্রেডিকশন করছে পৃথ্বীরাজের ইন্টারভিউর পর থেকে। এই আপডেটটা হচ্ছে চিয়ান বিক্রমের ছবি থাঙ্গালানকে নিয়ে। তো এই ছবিটা মুক্তি পেতে চলেছে জুন 13-তে, এবং রায়ান বলে ধনুষের ছবিটাও জুন 13-তেই মুক্তি পাবে। এই দুটো ছবির ক্ল্যাশ হবে বক্স অফিসে। পরবর্তী আপডেট দুটো হচ্ছে শিবা কার্তিককে নিয়ে। তো স্টার বলে কেভিন বলে একজন যে তামিল হিরো আছে তার একটা ছবি আছে স্টার বলে, সেই ছবির মধ্যে আমরা শিবা কার্তিকের ক্যামিও দেখতে পাবো। আর এছাড়া রিসেন্টলি থালাপতি 68 মানে গোট গ্রেটেস্ট অফ অল টাইম, সেই ছবির শুটিং এর সেটে শিবা কার্তিককে দেখতে পাওয়া গেছিল। তো মাইট বি এই ছবির মধ্যে তার ক্যামিও থাকতে চলেছে। আর আরো লোকে তামিল মিডিয়া এটাও প্রেডিকশন করছে যে শিবা কার্তিকে মাইট বি ভেঙ্কট প্রভুর সাথে কোনো ছবি নিয়ে আপকামিং ছবি নিয়ে কথাবার্তা বলছে। তো যে কোনো দুটোর মধ্যে একটা হবে। এবার থালাপতি 68-এ তার ক্যামিও থাকলে সেটা খুবই ভালো একটা বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে মারি সেলভারাজের ছবি বাইসন বলে ছবিটাকে নিয়ে, যাতে ধ্রুব বিক্রমকে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো। এই ছবিটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে পোস্টার সমেত, এবং মারি সেলভারাজ একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে এই ছবির মধ্যে এটা একটা কোনো বায়োপিক নয়, আগে শোনা যাচ্ছিল এটা একটা বায়োপিক, কাবাডির ওপরই হতে চলেছে, বাট বায়োপিক নয়, ফিকশনাল গল্প আর কি। অভিষেক বচ্চনকে নিয়ে পরবর্তী দুটো আপডেট রয়েছে। তো অভিষেক বচ্চন সবচেয়ে প্রথম হাউসফুল 5 আবার জয়েন করেছেন, তাকেও হাউসফুল 5 আমরা দেখতে পাবো। হাউসফুল 3-তে লাস্ট তাকে আমরা দেখতে পেয়েছিলাম, সেই ছবিটা কিন্তু বক্স অফিসে সফল হয়েছিল, অতটা অ্যাপ্রিসিয়েশন পাইনি হাউসফুল 1 এবং 2 এর মতো, বাট সেই ছবিটা কিন্তু সফল হয়েছিল। তো অভিষেক বচ্চনকেও হাউসফুল 5 আমরা দেখতে পাবো। আর এছাড়া অভিষেক বচ্চন সুজিত সরকারের সাথে যে ছবিটা করছেন সেই ছবিটা 15ই নভেম্বর মুক্তি পাবে। সেই ছবিটার মধ্যে যে গল্পটা হবে সেটা হচ্ছে বাবা এবং মেয়ের সম্পর্ক নিয়ে গল্পটা হবে। পরবর্তী আমরা কথা বলবো হচ্ছে স্যাভি বলে একটা ছবিকে নিয়ে। তো এই ছবিটা মহেশ ভাট মুকেশ ভাটের বিশেষ ফিল্মস এবং টি সিরিজ কোলাবোরেটলি প্রডিউস করছেন অভিনব দেও, যিনি ভালো ডিরেক্টর, তিনি এটা ডিরেক্ট করতে চলেছেন। বাট এখানে কাস্টিংটা খুব বাজে হয়েছে, আমরা দিব্যা খোসলা কুমারকে দেখতে পাচ্ছি, বাট সাবজেক্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা মহিলা সে নিজের বরকে বাঁচানোর জন্য লন্ডনের একটা বিগেস্ট জেলে একটা হাইস্ট করতে চলেছে, মানে জেল ব্রেক করতে চলেছে আর কি, সেটাও করতে চলেছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। এখন অব্দি টিজার্সগুলো ইন্টারেস্টিং লাগছে, খালি দিব্যা খোসলা কুমারের পারফরমেন্স তো ভালো হয় না, তো সেই জন্যই একটা চিন্তা রয়েছে। হর্ষবর্ধন রানেকে এখন আমরা দেখতে পাইনি, অনিল কাপুর এই ছবির মধ্যে আছে, মাইট বি সে পুলিশ অফিসারের চরিত্র প্লে করবে। তো তাদেরকে এখনো টিজার থেকে লুকিয়ে রাখা হয়েছে, যতগুলো টিজার ড্রপ করা হয়েছে খালি ফোকাসটা দিব্যা খোসলা কুমারের উপরই রাখা হয়েছে। তো সেই জিনিসটা আমার ভালো লাগছে না। হর্ষবর্ধন রানে খুবই একজন আন্ডাররেটেড অ্যাক্টর, তো তাকে একটু ফোকাস করা উচিত ছিল। অনিল কাপুরকে দেখানো উচিত ছিল। ছবিটা মে 31 রিলিজ করবে, মিস্টার এন্ড মিসেস মাহির সাথে ক্ল্যাশ করবে। পরবর্তী আমরা কথা বলবো যে এসডি সূর্যাকে নিয়ে। তো এসডি সূর্যা এবার মালায়ালাম ছবিতে ডেবিউ করতে চলেছেন, তাকে আমরা ফাহাদ ফাজিলের সাথে একটা গ্যাংস্টার ড্রামা ছবির মধ্যে দেখতে পাবো। ছবিটা ডিরেক্ট করুন বিপিন দাস, যিনি এর আগে জয় 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 হে বলে ছবিটা বানিয়েছিলেন মালায়ালাম ছবিটা, তো তিনি এই ছবিটা পরিচালনা করতে চলেছেন। তো এসডি সূর্যা অসাধারণ একজন অভিনেতা, এবং ফাহাদ ফাজিলের ব্যাপারে কি বলবো, তো এরা দুজন যখন স্ক্রিন শেয়ার করবে তখন কি হবে জাস্ট ভাবো। পরবর্তী আপডেটটা হচ্ছে সূর্যা 44 কে নিয়ে। তো এই ছবিটা কার্তিক সুব্বারাজ ডিরেক্ট করছেন। তো এই ছবিতে একটা ইম্পর্টেন্ট রোলের জন্য যোজু
জর্জকে অ্যাপ্রোচ করা হয়েছে, তো দেখা যাক জোজু জর্জকে আবার আমরা কার্তিক সুবরাজের ছবিতে দেখতে পাই কিনা। এর আগে জোজু জর্জ জগমে থান্ডিরাম ছবিতে ছিল, সেখানে পারফরমেন্স তার ভালো ছিল, দেখা যাক এই ছবিতে সে কাজ করে কিনা। আর লাস্ট আপডেটটা হচ্ছে লাক্কার বাগ্গার পার্ট 2 নিয়ে। ইয়েস, লাক্কার বাগ্গা বলে যে ছবিটা রিলিজ করেছিল, সেই ছবিটা একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, তো তার পার্ট 2 হতে চলেছে এবং সেই পার্ট 2-তে আমরা টনিজাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, এবং এছাড়াও নাকি এই ছবির মধ্যে আরও কিছু ইন্টারন্যাশনাল স্টার্সদেরকেও আমরা দেখতে পাবো, মানে স্পেশালি সাউথ ইস্ট এশিয়া থেকে, যেখানে মার্শাল আর্টস পপুলার, সেই কান্ট্রি থেকে কিছু কাস্টিং এখানে এই ছবির মধ্যে থাকতে চলেছে, মানে অ্যাপার্ট ফ্রম টনিজা। এবং টনিজা তো একজন বড় স্টার, তিনিও এই ছবির মধ্যে থাকবে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।